দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই ডিফেন্ডার্স হোটেলস অ্যান্ড রিসোর্স লিমিটেড। দর্শক, আজকে হ্যাপেনিং পয়েন্টে আমাদের আলোচনার বিষয় শিক্ষায় যোগ বিয়োগ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আবারও বড় ধরনের একটি পরিবর্তন আসছে। 2027 সাল থেকে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে নতুন 4টি বাধ্যতামূলক বিষয়: আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি দক্ষতা। এবং 2028 সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বারবার এই পরিবর্তন কি সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক এবং যুগের সাথে মিলিয়ে চলার উপযোগী করে বানাবে? এবং এতে করে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, এই যে তিনটি জায়গা, এই তিন জায়গার মধ্যে কী ধরনের পরিবর্তন আসবে? শিক্ষার্থীরা এবং শিক্ষকরা কী ধরনের চাপ অনুভব করবেন এবং এর ফলাফল কী দাঁড়াতে পারে? এসব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের আলোচনায়। সেজন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, শিক্ষা বিষয়ক গবেষক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের দর্শকদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতে যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে, যখনই বাংলাদেশের যে প্রবণতা যে সরকার যখন পরিবর্তন হয়, সরকার পরিবর্তনের সাথে আমাদের শিক্ষা নীতিও আসলে পরিবর্তন হয়ে যায়। এটি একটি বলা যায় যে হচ্ছে চলে আসছে বহু বছর ধরে। সরকার পরিবর্তন হলে নতুন যিনি আসেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে শিক্ষামন্ত্রী হিসেবে, তখন শিক্ষা বিষয়ে একটা বড় ধরনের পরিবর্তন দেখা যায়। আপনার এই বিষয়ে মতামত কি? এটি কি সেরকমই কিছু মনে হচ্ছে, নাকি আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন এর মধ্যে? প্রথমত আপনার যে পয়েন্ট সেটা আমি একমত যে আমাদের শিক্ষা নিয়ে গবেষণা কোনো সেল নাই, পার্মানেন্ট। পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা নিয়ে আসলে গবেষণা সেল থাকে, যারা কন্টিনিউ শিক্ষা নিয়ে গবেষণা করে এবং যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার পরিবর্তন করে এবং লং টার্মের জন্য, মিনিমাম 15 বছর, 20 বছর, 50 বছরেরও টার্গেট করা হয়। কিন্তু আমাদের এরকম কোনো সেল না থাকার কারণে এরকম একটা সমস্যা হয়। তবে বাস্তবতা হচ্ছে, আমি এই শিক্ষার এই পরিবর্তনটার জন্য যদি বলি, তাহলে আগে জানতে হবে শিক্ষাটা কেন প্রয়োজন আমাদের। শিক্ষা নিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের উক্তি আছে, শিক্ষা কেন প্রয়োজন। ইউনেস্কো সর্বশেষ বোধহয় বলেছে 4টে পিলার শিক্ষার জন্য, এবং 21 শতকের শিক্ষার জন্য তারা 4টা পিলার ফিক্সড করে দিয়েছে। কিন্তু সামষ্টিকভাবে যদি আমরা বলি, শিক্ষার মূল কনসেপ্ট কিন্তু 3H মেথড বলা হয়: হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। এই তিনটারই ডেভেলপমেন্টের জন্য হচ্ছে শিক্ষা। কিন্তু আমাদের শিক্ষা কি আসলে এটা ডেভেলপ করতে পেরেছে? এই যে পেরেছে কিনা, এই প্রশ্নের মধ্যেই রয়েছে আসলে শিক্ষা পরিবর্তন করা দরকার কিনা। শিক্ষার আসলে পরিবর্তন প্রয়োজন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এটা আমরা অনেকবার বলেছি, এটা ব্রিটিশ আমলের করা শিক্ষা ব্যবস্থা, এখনও চলছে আমাদের। তারা তো অনেক আগে চলে গেছে। ব্রিটিশের পরে পাকিস্তান ছিল, তারপর আমরাও 55 বছর এদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা আমাদের শিক্ষা পদ্ধতিকে আধুনিক করতে পারি নাই। আধুনিক করতে হবে, সেজন্য পরিবর্তন অবশ্যই প্রয়োজন। আচ্ছা, এখন যে নতুন শিক্ষানীতিটা আমাদের সামনে এসেছে, যেটা 2027 সাল থেকে শুরু হবে, যে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে নতুন 4টি বিষয় হচ্ছে যুক্ত করা হবে: আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি দক্ষতা। বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে এই 4টি নতুন বিষয়ের কথা যদি আমরা বলি, 4টি নতুন বিষয় আসলে কতটুকু ভালোভাবে আমাদের শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে, এবং এটির পজিটিভ নেগেটিভ দুই সাইডে যদি আপনি একটু বলেন বাস্তবায়নের ক্ষেত্রে। বাস্তবায়নের একটা বড় সমস্যা আমাদের হচ্ছে শিক্ষক। কারণ একজন শিক্ষক হিসেবে আমি যদি বলি একরকমের, কিন্তু একজন গবেষক হিসেবে আমাকে আসলে একদম প্রকৃত সিনারিওটা বলা উচিত এথিক্সের জায়গা থেকে। আমি যদি সেই জায়গাটি বলি, তাহলে বাংলাদেশে আসলে যোগ্য শিক্ষকের খুব অভাব রয়েছে। আমরা যখন দেশের বাইরে লেখাপড়া করেছি, তখন সেখানে শিক্ষকদের যে মান দেখেছি, সেই তুলনায় আমাদের মান অনেক খারাপ। তা এই বিষয়টিকে যদি ডেভেলপ করা না যায়, তাহলে আপনাকে এই প্রশ্নের একটা প্রশ্ন করতেই হয় আপনার উত্তর থেকে, যে আমরা যখন বলছি যে শিক্ষকদের মান খারাপ, মানটা আসলে কেন খারাপ? আমরা বারবার বলেই যাই যে শিক্ষকদের মান খারাপ, মান খারাপ, কিন্তু মান খারাপ হওয়ার পেছনে তো কতগুলো সুনির্দিষ্ট কারণ আছে। সেই কারণগুলোকে ধরে আমরা অ্যাড্রেস করছি কিনা মানটা ভালো করার জন্য, সেটা আমরা আমার 21 বছরের চাকরিতে দেখেছি যে এটা শুধু বলা হচ্ছে থিওরিটিক্যালি, এবং যাদের দায়িত্ব হচ্ছে এই জায়গাটিকে অ্যাড্রেস করা এবং সলভ করা, তারাও শুধু বলছেন যে এটা করা দরকার, কিন্তু কেউ করছে বলে আমি দেখি নাই।
শিক্ষকদের যে মান খারাপ তার বেসিক জায়গাটি হচ্ছে যে একজন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশে কিন্তু অনেক মাদ্রাসা আছে, অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু নৈতিক জায়গায় কি ডেভেলপড হয়েছে এদেশের মানুষের? এত স্কুল, এত শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজ, কিন্তু আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি, আমাদের যে মোরাল অ্যাক্টিভিটিস, এই জায়গাটা কিন্তু আমরা তৈরি করতে পারি। বরং আমরা আমাদের অনেকে সময় বলছি যে আমরা পিছনের থেকে আরও খারাপ হচ্ছে এই জায়গাগুলো। এটার পিছনে মূল জায়গা হচ্ছে যে আপনি যে শিক্ষককে দিয়ে পড়াবেন সেই শিক্ষকের এথিক্সটা, সেই শিক্ষকের মোরালিটিটা অনেক স্ট্রং থাকতে হবে। আর এটি স্ট্রং থাকতে গেলে তার বেসিক নিড তাকে ফুলফিল করতে হবে। রাষ্ট্র সেটা কখনোই করে নাই। এখনও এদেশের শিক্ষকের বেতন কত? প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন কত? 16,000, 17,000, 11,000 টাকা থেকে শুরু হচ্ছে, 17,000 টাকা। 17,000 টাকা বেতনের চাকরি করে উনি কিভাবে স্টুডেন্টকে ভালো করে সার্ভিস দিবেন? একজন গ্রামে যে লোকটা চা বিক্রি করে সেও 30,000 টাকা আয় করে মাসে। একজন লোক ভ্যান চালায় সেও 20,000 টাকা, 25,000 টাকা আয় করে। কিন্তু আপনি একজন শিক্ষকের বেতন দিচ্ছেন 11,000 টাকা থেকে 16,000, 17,000 টাকা। এখন তাকে ওই টাকার মধ্যে দিয়ে তাকে বলছেন যে আপনি ভালো করে পড়ান, এটা হবে না আসলে বললেও। এই থিওরিটিক্যাল জায়গায় রাষ্ট্র এখানে আপনার কথার পিছিয়ে আসলে প্রশ্ন চলে আসছে। এখন যদি আরেকটি বিষয় জিজ্ঞেস করি, যে আমরা বারবার কোচিং এর কথা বলি বা পাবলিক ইউনিভার্সিটির যে টিচার যারা আছেন তাদের আমরা বলি যে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ক্লাস নিচ্ছেন তারা পাবলিকে ভালো মতো পড়াচ্ছেন না। পাবলিকে ভালো মতো পড়াচ্ছেন না সেটা অন্য বিষয়, কিন্তু যে প্রতিষ্ঠানে কাজ করে, সেটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক অথবা একজন প্রাইমারি শিক্ষক হোক, কোচিং এর কথা হোক অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস নেওয়ার কথা হোক, সে যদি তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঠিক মতো টাকা পেতেন, যেটা তার প্রয়োজন পূরণের জন্য দরকার বর্তমান বাজার দর অনুযায়ী, তাহলে কি তিনি যেতেন কিনা? এবং এই জিনিসটা জানার পরও আমরা কোচিং বন্ধ করতে বলছি, আমরা পাবলিক থেকে প্রাইভেটে যাওয়া বন্ধ করতে বলছি, কিন্তু সেই জায়গাটা কেন আমরা ফুলফিল করছি না? এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং একটা দুঃখজনক বিষয়। আমরা অনেক দিন ধরে এটা বলছি, কিন্তু আসলে কেউ শুনছে না। তবে এই মুহূর্তে আমি শিক্ষকদের বেতন বাড়ানোর পক্ষে নই, তবে ইনকাম বাড়ানোর পক্ষে। এই পার্থক্যটা আমি একটু ক্লিয়ার করি। শিক্ষকদের পৃথিবীর বহু রাষ্ট্র আছে, তার ওই রাষ্ট্রের শিক্ষকদের বেতন সর্বোচ্চ, কিন্তু সেই রাষ্ট্রের শিক্ষকরা কিন্তু সেরকম জায়গায় তৈরি হয়েছে। শিক্ষকদের যে মোরাল যে অবস্থানটা তৈরি হয়েছে, তাদের যে নৈতিক জায়গাটা খুবই স্ট্রং। আমাদের শিক্ষকদের সেই জায়গাটা নাই, কিন্তু আমরা তৈরি করতে পারিনি। তৈরির আগেই যদি আপনি বেতন বাড়িয়ে দিলে সব শিক্ষক ভালো হয়ে যাবে আমি বলছি না, কিন্তু শিক্ষকদের ইনকাম বাড়াতে হবে। উদাহরণটা দিই আমি। ধরুন আমি চীনের যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলাম, ওই ইউনিভার্সিটির একজন প্রফেসরের বেসিক বেতন হচ্ছে ওই দেশি টাকার 20,000 টাকা, কিন্তু প্রফেসর কিন্তু আয় করে প্রায় 1 লক্ষ টাকা। তাহলে কিভাবে আয় করে? আপনি রিসার্চ করবেন, আপনাকে বলা আছে যে একটা Q1 জার্নালের আর্টিকেল পাবলিশ করলে আপনি এত টাকা পাবেন। তখন তিনি রিসার্চের প্রতি মনোযোগী হয়েছেন, তাকে বলা হচ্ছে আপনি একজনকে পিএইচডি করবেন এত টাকা। আমি আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছি ওখান থেকে, আমার সুপারভাইজার কিন্তু হিউজ পরিমাণ টাকা পেয়েছে আমার অ্যাওয়ার্ডের জন্য। তার মানে হলো কি, আপনি যখন শিক্ষককে দিবেন যে আপনি এই কাজটা করবেন এক্সট্রা এডুকেশন রিলেটেড, তখন তাকে আপনি এক্সট্রা পে করবেন। তাকে বাসা ভাড়া, ইনসেন্টিভ বিভিন্নভাবে আপনি দিতে পারেন, কিন্তু সেটা হবে কি তার কাজের বিনিময়। তখন হবে কি যে সমস্ত লোক, ওই যে যখন কোচিংয়ে যাচ্ছি, কোচিংয়ে না গিয়ে যদি আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমার স্টুডেন্টকে আরও সার্ভিস দিলে, আমি যদি তার জন্য পে করে রাষ্ট্র আমাকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাহলে হবে কি আমি মনোযোগী হব। এটা না করে জোর করে যদি ওই ইউনিভার্সিটির শিক্ষককে আপনি বলেন যে আপনি পাবলিকে রেখে প্রাইভেটে যাবেন না, উনি চলবেন কিভাবে? স্বাভাবিক কারণ এটা কিন্তু জবরদস্তি করে বন্ধুর জিনিস নয়। এটা কেন প্রবলেমটি হয়েছে সেই প্রবলেমটি সলভ করলেই এটা সলভ হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সেটা উদ্যোগ আসলে আমরা দেখিনি কখনোই, এটা শুনছি শুধুমাত্র এই পর্যন্ত। এবং সবসময় আমরা কর্তৃপক্ষের কাছ থেকে এরকম আশার কথা শুনেছি। আমরা আমাদের শিক্ষকরা বিভিন্ন সময় দেখেছি খুশি হয়েছে, কিন্তু কোনো ফল এই পর্যন্ত আসেনি। আপনি দেখেন, খেয়াল করেন যে শিক্ষায় বরাদ্দ কত, 1.76 থেকে 1.9 মধ্যে। ইউনেস্কো অনেকবার বলেছে, ইউনিসেফ বলেছে যেটা আপনাকে 5 থেকে 6% যেতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। যে সকল দেশের শিক্ষা ব্যবস্থা পুরো সেটেলড হয়ে গেছে, তারাও কিন্তু 11% পর্যন্ত ব্যয় করে এখনো। এবং তারা এটা ব্যয় বলছে না, তো তারা বলছে এটা ইনভেস্ট। শিক্ষায় তারা ইনভেস্ট করছে। শিক্ষাতে আসলে তো কখনো ব্যয় হয় না।
কিন্তু আমাদের কিন্তু কনসেপ্ট হচ্ছে যে আমি শিক্ষা খাতে কত টাকা ব্যয় করছি, এবং শিক্ষার যে 1 পয়েন্ট আমি যেটা বললাম 2 কম যেটা খরচ, এটা কিন্তু আসলে শিক্ষার মানের নিয়ে খরচ হচ্ছে না, এটা খরচ হয় তার অবকাঠামো, তার স্টাফ, তার শিক্ষক, তাদের বেতনের যা যা বর্তমানে আছে সেটা চালিয়ে নিতে। কিন্তু শিক্ষার মানের জন্য যে ইনভেস্ট করা দরকার রাষ্ট্র, সেই ইনভেস্টটা করছে। তবে এবার আমার মনে হয় যে আমরা এবার খেয়াল করেছি সংসদের সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষই বলেছে যে শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়াতে হবে। এখন সে পর্যন্ত আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে কি হয়, এবং বরাদ্দ বাড়ালে হবে না, সেটা প্রপারলি মানে ইউজ করা। যেটা আপনি বরাদ্দ বাড়িয়েছেন, টাকাটা হয়েছে, খরচ হয়ে গেছে, এরকম করলেই যে শিক্ষা ভালো হয়ে যাবে সেটা মনে করি না। পারফেক্টলি সেটাকে ইউজ করা দরকার। আচ্ছা, যে কোনো দেশের জন্য বলা হয় যে সেই দেশের শিশু যারা আছে, অর্থাৎ প্রাথমিক লেভেলে যে বাচ্চাগুলো আছে আমাদের, নার্সারি থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত যদি আমরা আমাদের প্রাথমিক যেটা বলে থাকি, যে পৃথিবীর সব দেশেই কিন্তু বলা হয় যে এই বয়সের যে বাচ্চারা আছে তাদেরকে এই বয়সে যে ভিত দেওয়া হয় সেটা সারা জীবন তারা তাদের সাথে বয়ে নিয়ে চলে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনের অনিয়ম আছে, অনেক ধরনের উল্টোপাল্টা ব্যবস্থা এই পর্যন্ত আছে, এবং আমরা মিড ডে মিলের কথা দেখছিলাম, সেখানেও ভয়াবহ দুর্নীতির খবর আমাদের সামনে এসেছে। আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন অনেক দিন ধরে, মাঠ পর্যায়ে আপনি কাজ করেছেন। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আর কি কি বিষয় আপনার মনে হয় যে অতি আবশ্যকীয়ভাবে এখন থেকে এটা পরিবর্তন আনা জরুরি? প্রাথমিক শিক্ষায় যে বিষয়টি আমি বলি সবসময়, যে শিক্ষার বেসিক্যালি 2টা ডেভেলপমেন্ট প্রয়োজন হয়। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট সেটা আমাদের একদমই দুর্বল, আর সোশ্যাল ডেভেলপমেন্ট তামাম দুনিয়াই দুর্বল। আমি আপনাকে সোশ্যাল ডেভেলপমেন্ট একটা বলি। ধরুন, আমেরিকার শিক্ষা ব্যবস্থা খুব আধুনিক, এবং পৃথিবীর সেরা 10 ইউনিভার্সিটির 6-7টি ইউনিভার্সিটি আমেরিকায় অবস্থিত। পক্ষান্তরে গত 100 বছরের মধ্যে আমেরিকা মাত্র 6 বছর কাটিয়েছে যারা অন্য কোনো দেশের সাথে সে যুদ্ধ করে নাই। তার মানে হলো আমেরিকার ইউনিভার্সিটি আমেরিকার রাষ্ট্রকে যুদ্ধবাজ থেকে সরিয়ে আনতে পারে নাই। তার মানে কি, তার এডুকেশনের মধ্যে এটা কিন্তু একটা দুর্বল জায়গা, তাই নয় কি? কিন্তু তাদের এডুকেশনের মধ্যে যেটা করছে, তাদের বিজ্ঞান ও প্রযুক্তি ডেভেলপ করেছে, তাদের মধ্যে সোশ্যাল ভ্যালুস তৈরি করেছে, এগুলোও ডেভেলপ করেছে। তার মানে ইন্ডিভিজুয়াল জায়গাগুলো তারা ডেভেলপ করেছে, কিন্তু সোশ্যাল জায়গাগুলোতে যেটা একটা রাষ্ট্রের সাথে তারা তো, এবং পৃথিবীতে যত লোক প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে এই পর্যন্ত, তার থেকে বেশি লোক মারা গেছে আমেরিকা মেরেছে যুদ্ধ করে। তাহলে আমেরিকার যে ইউনিভার্সিটিগুলো, হোয়াটস দেয়ার রোল? তারা কিন্তু তাদের রাষ্ট্রকে এই মোরাল জায়গা এটা ডেভেলপ করতে পারে নাই। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, আপনার পর্যবেক্ষণ এবং মতামত জানবো এই ব্যাপারে। তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, এই আলোচনাতেই থাকবো, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে। আমরা কথা বলছিলাম শিক্ষায় যোগ আর বিয়োগ এই বিষয় নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, উনি একজন শিক্ষা বিষয়ক গবেষক। যে আলোচনাতে আমরা ছিলাম বিরতির আগে, আপনি যেটা বলছিলেন যে আমেরিকায় এত হচ্ছে গিয়ে বড় বড় ইউনিভার্সিটি আছে, তারা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে, তারপরে তাদের সোশ্যাল ভ্যালুজের জায়গাটা নিয়ে আপনি কথা বলছিলেন। না, এটি বলছিলাম। তো সেটা আমাদের দেশেও যে প্রবলেমটা আপনি বলছেন যে প্রাইমারি এডুকেশনের যে দুর্বল জায়গাগুলো রয়েছে, সেটা হচ্ছে যে আমরা মোরাল ভ্যালুস ক্রিয়েট করতে পারছি না, এবং আমরা স্কিল পিপুল, এবং প্রাইমারি স্কুলের এটার নামই কিন্তু এলিমেন্টারি এডুকেশন। এটার দায়িত্ব হচ্ছে যে, ধরুন আপনি ঢাকা শহরে এত নোংরা, এটা আপনি কীভাবে পরিষ্কার করবেন? সিটি কর্পোরেশনের ময়লার যে পরিষ্কার করে সে পরিষ্কার করবে? নো, পরিষ্কার করবে প্রত্যেক ব্যক্তি। আমি ময়লাটা ফেলবো না। তা সেই জন্য একটা হচ্ছে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, আরেকটা হচ্ছে স্কুলের মধ্যে এটা আনতে হবে এবং প্র্যাকটিক্যালি আনতে হবে। এরকম করে উদাহরণ যদি আমি দিই, অনেক অসংখ্য উদাহরণ রয়েছে। আপনি যদি দেশের মানে চুরি ডাকাতি রোধ করতে চান, এটা কোত্থেকে আসতে হবে? স্কুল থেকে আসতে হবে। মানে আপনি পুলিশের কাছে 100 টাকা ইনভেস্ট না করে প্রাইমারি স্কুলে 30 টাকা ইনভেস্ট করলে আপনার এই চুরি ডাকাতি কমে যাবে, কাজ সহজ হবে। মানে আপনি যদি সমস্ত মানুষকে অন্যের মধ্যে ঠেলে দেন,
এবং দেওয়ার পরে আপনি সেটাকে রোধ করতে চান, এটা হবে না। আগে হচ্ছে প্রি কিউর করতে হবে। আরেকটা জিনিস আপনাকে বলি, হেলথের একটা ইস্যু আছে এখানে। যেমন গত 8 বছরে প্রতি বছরে গড়ে 0.4 থেকে 0.5 সেন্টিমিটার গড় হাইট বৃদ্ধি হয়েছে চীনের মানুষের। 12 সাল থেকে এই 20 সালের স্ট্যাটিস্টিক আমার কাছে যেটা আছে, প্রতি বছর 0.4 থেকে 0.5 সেন্টিমিটার পুরো রাষ্ট্রের মানুষের গড় হাইট বৃদ্ধি পেয়েছে। কিভাবে হলো? দুটো জিনিস, একটা হচ্ছে ফুড ভ্যালু, একটা হচ্ছে তার নিজের প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্য সচেতন করা। এর মাধ্যমে তারা করেছে। করলো কিভাবে? প্রাইমারি স্কুলের শিক্ষার মধ্যে দিয়ে। তাহলে আমরা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু একটা কমন কথা আছে, চীনের মানুষ খাটো, চোখ ছোট, নাক বোচা, এরকম বলি না আমরা? এগুলো কিন্তু এখন আর বাস্তব না। চীনের মানুষের কিন্তু এখন আর নাক বোচা নাই, জানেন তো? এটা ওদের নাক কিন্তু এখন লম্বা লম্বা। চীনের মানুষ কিন্তু লম্বায় আমাদের থেকে হাইট বেশি। এখন বাংলাদেশের গড় হাইটের থেকে চীনের গড় হাইট বেশি এই মুহূর্তে মানুষের। তাহলে কিভাবে করেছে? এটা প্রাইমারি স্কুলের এডুকেশনের মধ্যে করেছে। তাহলে এডুকেশনকে আপনাকে সেই জায়গায় নিতে হবে। 2 নম্বর হলো আরেকটা কথা আমি মাঝে মাঝেই বলি, আমি 3 বছর চীনে, পুরো চীন দেশে থেকে পুরো চীনের মধ্যে আমি যতজন প্রতিবন্ধী মানুষ দেখেছি, আমি ধানমন্ডির এই 7 রাস্তা রোড যেটাকে বলি, এই রাস্তার এক পাশ থেকে আরেক পাশে হেঁটে গেলে ততজন প্রতিবন্ধী লোক দেখি যে কোনো মুহূর্তে। তার মানে কি হলো? এই প্রতিবন্ধী লোকও কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি কমিয়ে আনতে পারেন। সেটার জন্য শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এবং ফুড ভ্যালু লাগবে, এবং তার এডুকেশন লাগবে। তো এডুকেশনের মধ্যে আপনি যদি দেশের মানুষকে এরকম প্রতিবন্ধী হয়ে যায়, রাষ্ট্র কীভাবে এই বোঝা বহন করবে এত মানুষের? তাহলে রাষ্ট্রর যাতে এই বোঝা বহন করতে না হয়, সেজন্য আগেই মানুষকে তৈরি করতে হবে। এবং একটা রাষ্ট্রের হচ্ছে বেসিক্যালি 3টি দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে মানুষের প্রথম একদম প্রাথমিক নিড হচ্ছে তার স্বাস্থ্য। প্রত্যেকটা মানুষকে আপনি আগে সুস্থ করে তোলেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ তার শিক্ষা, তাকে শিক্ষিত করে দেন। তৃতীয় কাজ হচ্ছে তাকে যে কোনো চাকরি ব্যবসা সেজন্য করতে পারে সেই এনভায়রনমেন্ট তৈরি করে দেন আপনি। এবার সেই নিজেই আপনার সম্পদ হবে এবং সেই নিজেই আর্ন করবে, রাষ্ট্র সেখান থেকে বেনিফিশিয়ারি হবে। আপনি এখন যে আলোচনাতে ছিলেন সেই আলোচনা থেকে হচ্ছে আপনি বারবার বলছিলেন যে ফুড ভ্যালু। এখন ফুডের কথা যদি আমরা বাংলাদেশে বলি, তাহলে সেটা মানে একদম নতুন অন্য টপিকে আলোচনা শুরু হয়ে যাবে, সেজন্য আমি সেদিকে আগাচ্ছি না। কারণ বাংলাদেশের আমাদের শিশুরা এখন যে সমস্ত খাবার খেয়ে বড় হচ্ছে, তাতে তাদের শরীরে, মনে, স্বাস্থ্যে যে প্রভাব পড়ছে, সেটা নিয়ে আসলে তারা কতটুকু একজন স্বাস্থ্যবান মানুষ হিসেবে বড় হয়ে উঠছে, এবং পড়ালেখার ক্ষেত্রে, মনোযোগের ক্ষেত্রে তাদের কীরকম প্রভাব পড়ছে সেটাও নিশ্চয়ই আপনার অজানা নয়। তো এই অবস্থায় যখন এত রকমের ভেজাল খাবার খেয়ে একটি শিশু বড় হচ্ছে, এবং পত্রিকা এবং খবরগুলোতে কিন্তু প্রতিদিনই আসে যে বাংলাদেশের বাতাসে বিষাক্ত সীসা কী পরিমাণে আছে, এবং শিশুরা কী পরিমাণে বিষাক্ত সীসার মধ্য দিয়ে বড় হচ্ছে। এটি তো তাদের ব্রেইনও ড্যামেজ করে ফেলছে। অবশ্যই। তাহলে এরকম একটি অসুস্থ পরিবেশ থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে বাঁচাবো? তাদের ব্রেইনকে আমরা কিভাবে ঠিক রাখবো? তাদের হার্ট, লাংস, এগুলোকে আমরা কিভাবে ঠিক রাখবো? এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, হেলথ রিলেটেড। তবে আমরা শিক্ষার প্রসঙ্গে যদি এটুকু বলি, তাহলে প্রত্যেকটা মানুষকে তার নিজের শরীর সম্পর্কে, তার স্বাস্থ্য, মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা প্রাইমারি এডুকেশনের মধ্যে থাকতে হবে। এই জন্য ওটাকে বলা হয়েছে এলিমেন্টারি এডুকেশন। সমাজে তার দায়িত্ব কী, তার পরিবারে তার দায়িত্ব কী, নিজের উপর তার দায়িত্ব কী, রাষ্ট্রের উপর তার দায়িত্ব কী, এইগুলো শেখানোই হচ্ছে এলিমেন্টারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন। শেখানোর কাজ হচ্ছে শিক্ষকের। অবশ্যই শেখানোর কাজ শিক্ষকের। এখন বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে যারা অন্য কোথাও চাকরি পাচ্ছে না বা যেখানে ভালো করতে পারছে না, তাদের ডাম্পিং স্টোর হিসেবে বলা হয় যে প্রাইমারি স্কুলের টিচার, এবং খুব নিচুভাবেই কিন্তু দেখা হয় যে কি করে প্রাইমারি স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের শিক্ষক আর কিছু করতে না পেরে হয়তো প্রাইমারি স্কুলে গিয়ে জয়েন করেছে। এই জায়গাটা একটা পরিবর্তন দরকার, কারণ মানুষের সামাজিক স্ট্যাটাস, তার মন মানসিকতা এবং সে যে কাজটা করছে তার সাথে অতপ্রতভাবে জড়িত। আপনি এই জায়গাটায় পরিবর্তন আনার জন্য কি বলবেন? এইটার জন্য আসলে আমার বলা খুব কঠিন। এটা বেসিক্যালি রাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের যথাযথ সম্মান, সামাজিক এবং রাষ্ট্রীয় সম্মান দেন, অনেক উচ্চশিক্ষিত মানুষ ওখানে চাকরিতে আসবে। এটা আমরা সবাই জানি। আসলে এটা নিয়ে অনেকবার সবাই কথা বলছে, বহু বছর ধরে একই কথা বলা হচ্ছে। আসলে তো এই উদ্যোগ আমরা দেখতে পাইনি কখনোই। তা এই জন্য আসলে তো এই সিদ্ধান্তটা আসলে আমাদের নীতি নির্ধারকদেরই নিতে হবে। আমরা আসলে মনে হয় এটা আলোচনার ইস্যু না, কারণ এটা সবাই বুঝছি, কিন্তু উই আর নট ডুইং।
প্রবলেমটি এই জায়গায়। এই জন্য হোয়াট উই থিঙ্ক এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট উই ডু। আমরা ভাবছি, আমরা বলছি, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আসলে কি করছি। আমরা আসলে এটা কিছু করছি না। আর যেটা আমি একটু শুরুতেই বলেছিলাম, এই শিক্ষার ধারাবাহিকতা রাখার জন্য শিক্ষার একটা নির্দিষ্ট গবেষণা সেল থাকতে হবে, যারা আমাদের ঐতিহ্য, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি সব কিছুকে নিয়ে এবং ইন্টারন্যাশনাল দিকে তাকিয়ে, উন্নত বিশ্বের দিকে তাকিয়ে, উন্নত বিশ্বের এডুকেশন সিস্টেমের সাথে মিলিয়ে একটা, এবং দেশের বাইরের বাজারকে লক্ষ্য করে এদেশের শিক্ষানীতি প্রণয়ন করবে। তাহলে যেটা হবে, এর মধ্যেই কিন্তু আপনার ওই যেটা আছে যে প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে একদম টারশিয়ারি এডুকেশন পর্যন্ত টোটাল এডুকেশনের একটা সিকোয়েন্স থাকবে। এবং সেই জন্য এডুকেশনকেই যে আমরা যে 4 ভাগে ভাগ করা, এই ভাগটা তো এমনি এমনি না, কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটা সেক্টর, 6 থেকে 10 পর্যন্ত আরেকটা, একাদশ দ্বাদশ আরেকটা, এবং দ্বাদশের পরে একটা আমরা যেটাকে উচ্চশিক্ষা বলছি। এই ভাগ কিন্তু শুধুমাত্র ক্লাসের জন্য ভাগ করা হয়নি, আলাদা আলাদা ফাংশনের জন্য ভাগ করা হয়েছে। যেমন একদম শেষ ভাগ যেটা, সেটা হচ্ছে আপনাকে স্কিল পিপল করার জন্য। আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। একদম ছোট্ট করে যদি আপনার কাছে জানতে চাই 30 সেকেন্ডের মধ্যে, যে এত এত নীতি বাস্তবায়ন হয়, সেটি আসলে কয়েক বছর বা কিছুদিনের মধ্যে হারিয়ে যায়, এটি দীর্ঘমেয়াদী কতদিন পর্যন্ত হওয়া উচিত বা কিভাবে করা উচিত, সেটা নিয়ে 30 সেকেন্ডের মধ্যে যদি একটু বলেন। এটার জন্য অবশ্যই নিশ্চয়ই আমাকে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী প্ল্যান নিতে হবে, এবং প্ল্যান নেওয়ার পূর্ব শর্তই হচ্ছে একটা গবেষণা সেল করা, যারা কন্টিনিউশন করবে, এটা যেন কিছুদিন পর পর যেন চেঞ্জ না হয়। সেই যে কন্টিনিউশনের জন্য একটা রিসার্চ সেল থাকতে হবে এডুকেশন নিয়ে। এটা হচ্ছে আমাদের অবজারভেশন। পৃথিবীতে যে সমস্ত দেশ ভালো করেছে, তাদের প্রত্যেকেরই এরকম এডুকেশনের রিসার্চ সেল আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকেও ধন্যবাদ। দর্শক, শিক্ষা হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি, এবং যে কোনো জাতি যখনই উন্নতি করেছে, তারা সবচেয়ে বেশি উন্নতি করেছে তাদের শিক্ষা ব্যবস্থায়। আমরা আশা করব আমাদের দেশও এরকম শক্তিশালী একটি শিক্ষানীতির উপরেই দাঁড়িয়ে থাকবে সামনে। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।